দর্শক আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান মাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনিবুনন। আপনাদের সাথে আছি আমি নুসরাত সাবরিন চৌধুরী। সময়ের পরিক্রমায় অনেক কিছুতে পরিবর্তন এসেছে। আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে জীবনধারা। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক শিক্ষা, আদব শিক্ষা, মানবিকতার চর্চা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা একজন সুনাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু বর্তমানে এই শিক্ষাক্ষেত্রগুলোর ক্ষেত্রে আমরা পরিবারের সদস্যরা সহ সংশ্লিষ্টরা বেশ উদাসীন, যার ফলে সামাজিক অবক্ষয় বেড়ে চলেছে দারুণভাবে। দর্শক, মনের কথা অনুষ্ঠানের আজকের পর্বের বিষয় প্রাতিষ্ঠানিক শিক্ষা ও বাংলাদেশের সংস্কৃতি। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন একজন গীতিকবি, যার চিন্তা চেতনায় লেখনীতে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি দারুণভাবে ফুটে উঠেছে। স্টুডিওতে আছেন মোহাম্মদ আব্দুল কুদ্দুস, গীতিকবি ও উপসচিব, শিক্ষা মন্ত্রণালয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি যে আপনি একাধারে একটা গুরুত্বপূর্ণ পদে আছেন, সেই সাথে আপনি সাহিত্য সংস্কৃতির চর্চাতেও অনেক বড় একটা জায়গায় পৌঁছে গেছেন। আপনি একাধারে গীতিকবি এবং উপসচিব, শিক্ষা মন্ত্রণালয়ে। সেই জায়গা থেকে যদি একটু জানতে চাই যে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা যেরকমটা হয় সেখানে কিন্তু আগের তুলনায় বাংলাদেশে এখন সাহিত্য সংস্কৃতির চর্চার জায়গাটা অনেকটুকুই আসলে সীমিত হয়ে যাচ্ছে এবং আমরা সবসময় একটা লম্বা রেসের দিকে সবসময় ধাবিত হচ্ছে কিভাবে জিপিএ 5 পাওয়া যায় বা রেজাল্ট ওরিয়েন্টেড খুব বেশি। তো এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাহিত্য সংস্কৃতির চর্চার গুরুত্বটা আসলে কতখানি? আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের বাংলাদেশে যে বর্তমান প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চলছে, এটা মূলত দুইটি ধারায় বিভক্ত। একটি হচ্ছে সাধারণ শিক্ষা, আর একটা হলো বিশেষায়িত শিক্ষা। আমি বিশেষায়িত শিক্ষা বলতে আপনাকে বোঝাতে চাচ্ছি যে একটা হলো কারিগরি শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা। এটাও কিন্তু মেইন স্ট্রিমে এই শিক্ষা ব্যবস্থাটাও বর্তমানে আছে বাংলাদেশে, আর সাধারণ শিক্ষাও আছে। তো ভারতবর্ষের ইতিহাসে যদি প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতিহাসটা আমরা পর্যালোচনা করি, তবে আমরা দেখব যে এখানে শিক্ষা মূলত শুরু হয়েছে টোল কেন্দ্রিক শিক্ষা বা মক্তব ভিত্তিক শিক্ষা। একটা সময় এই মক্তব থেকেই মূলত সকলের পাঠদান প্রক্রিয়া বা প্রাথমিক শিশু শিক্ষা কার্যক্রমটা শুরু হতো, কিন্তু পরবর্তীতে এসে সেটা দুই ভাগে বিভক্ত হয়েছে। ওই মক্তবের যে উত্তরসূরি হিসাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এখনও চালু আছে, আর ওখান থেকে বেরিয়ে এখন সাধারণ শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। তবে এটা সত্য যে সাধারণ শিক্ষাই হোক বা মাদ্রাসা শিক্ষা বা কারিগরি যে ধরনের শিক্ষাই হোক, সব শিক্ষার পাশাপাশি সরকার কিন্তু কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস, যে শিক্ষার সহ কার্যক্রমিক ব্যবস্থাপনা যেগুলো রেখেছে, সেখানে কিন্তু সংস্কৃতির বিষয়টা ব্যাপকভাবে আছে। যেমন এই যে রমজান মাস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গা থেকে রমজানের পরে ঈদ আসবে, এ নিয়ে কিন্তু তাদের যে ধর্মীয় বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতা, ছাত্রছাত্রীদের মাঝে হাম, নাত, ইসলামী গান এরকম নিয়ে বা কোরআন তেলাওয়াত, এগুলো নিয়ে তাদের মাঝে চর্চা হবে। আবার অনুরূপভাবে যখন আমাদের বিজয় দিবস আসবে, তখন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু আমাদের নজরুলের সঙ্গীত, তারপরে রবীন্দ্রসঙ্গীত, দেশাত্মবোধক গান, এগুলো কিন্তু ব্যাপকভাবে ওখানে আইটেম ওয়াইজ কম্পিটিশন হয়, পুরস্কার দেওয়া হয়, সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া আছে। তো এমনি করে যে মানে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি সাংস্কৃতিক কার্যক্রম, একটি হলো আপনার শারীরিক এক্সারসাইজ বা ব্যায়াম, অনুশীলন, এই কেন্দ্রিক কার্যক্রম, ক্রীড়া আমরা যেটাকে বলি। ওখানে ক্রীড়া ডেভেলপ করার যথেষ্ট সুযোগ রয়েছে, সাথে সাথে সাংস্কৃতিক চর্চারও সুযোগ রয়েছে। তো এটা বর্তমান সময়ে চলছে। এখন আগের তুলনায় কমে গেছে, যথেষ্ট এফেক্টিভ বা কার্যকর নয় বা আছে, এটা একটা ডিবেটের ব্যাপার, এটা একটি তর্কের বিষয়। আসলে কি হয়েছে বাস্তবে? তবে আমার দৃষ্টিতে যেটা মনে হয়, দেখুন এখন সোশ্যাল মিডিয়ার যুগ, গ্লোবালাইজেশনের যুগ, বিশ্বায়নের এই যুগে আমরা খুব সহজে পৃথিবীর সব সংস্কৃতির সাথে পরিচিত হতে পারি। আমাদের যে প্রজন্ম, তারা খুব সহজেই পৃথিবীর সব দেশ সম্পর্কে জানতে পারে। একদমই তাই। তো তার এই সুযোগটা কিন্তু আগের জেনারেশনের কাছে ছিল না। তার এই সুযোগ না থাকার কারণে সে শুধু এই বা আমাদের যে বাংলা ভাষা, বাংলা সাহিত্য, ভারতীয় উপমহাদেশের সাহিত্য এবং পরবর্তীতে এর সাথে যুগ হয়েছে ইসলামিক কালচার বা ইসলামিক সংস্কৃতি, এইগুলোর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন কিন্তু আমরা ওই জায়গাটা নাই, কারণ এখানে ডাইভার্সিফিকেশন হয়ে গেছে। মানুষ এখন একজন
স্টুডেন্ট ইচ্ছা করলে সে সৈনিক সাহিত্য বা সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে, জাপানি সাহিত্য সংস্কৃতি সম্পর্কে খুব সহজেই জানতে পারছে। তো এমনি করে কিন্তু এই বিশ্বায়নের যুগে এসে ওই যে আগের যে জায়গাটায় ছিলাম শুধু রবীন্দ্র নজরুল জীবনানন্দের মধ্যেই যে আমাদের একটা প্রজন্ম আমরা সীমিত ছিলাম, সে জায়গাটিতে এখন আর নেই। এখন ডাইভার্সিফিকেশন এসেছে। তবে এখন প্রশ্নটা হলো যে মানবতা বা মানবতাবোধ, পারিবারিক শিক্ষা, যে এই বিষয়গুলো আপনি বলেছেন, এটা কতটুকু হয়েছে, এটা বন্ডিংটা বেড়েছে না কমেছে, সেটা ডাইমেনশনটা চেঞ্জ হয়েছে কিনা, এটা অবশ্যই কথা বলার একটা বড় স্কোপ এই জায়গাটা রয়ে গেছে। একদমই তাই। এবং জানার অনেক জায়গা আছে, জানার পরিধি বেড়েছে, কিন্তু আসলে চর্চার জায়গাটা কিন্তু অনেকটুকুই সীমিত আমরা দেখি। এবং আমি যদি একটু ভুল না করে থাকি, যে আমাদের ঢাকা শহরে এখন অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু নিজস্ব কোনো ক্যাম্পাস সেরকম নেই, যে যেখানে শারীরিক শিক্ষার যে বিশেষায়িত শিক্ষার বিষয়গুলো বলছেন সেগুলো চর্চার সুযোগ থাকে নিজস্ব ক্যাম্পাসের মধ্যে। ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো কিন্তু এখন একটা বিল্ডিং কেন্দ্রিক, বা যেখানে খেলার মাঠ নেই, বা সেভাবে করে মূল্যবোধের চর্চা আর সাথে আরো যে বিষয়গুলো আমরা আগে স্কুলে পেতাম সেরকম জায়গাগুলো কিন্তু আসলে চর্চা করার সুযোগটা অনেকটুকু কম। এটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা অবশ্যই কম। এখানে অনেকগুলো ডাইমেনশন কাজ করছে যে এটা ধীরে ধীরে কমছে, কিন্তু সেই কমাটার রেজাল্টটা মানে বাস্তব ক্ষেত্রে ইম্প্যাক্টটা কি পড়বে সমাজে, সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। আমরা কিন্তু একটা সময় ভাবতাম যে এই যে এখন জেড জেনারেশন যারা, ভাবলাম এরা বোধহয় আসলে দেশ, সংস্কৃতি, মাতৃভূমি, মাতৃভাষা, এত সবকিছু সম্পর্কে বোধহয় অজ্ঞ হয়ে বেড়ে উঠছে, কিন্তু আসলে কিন্তু তা নয়। তাদের মাঝেও চর্চা আছে। আমরা আগের জেনারেশন যারা, আমরা যাদের, এরা কিন্তু একটা সিদ্ধান্ত নিতে আমরা 30 সেকেন্ড সময় নেই, আর জেড জেনারেশন সেখানে 5 সেকেন্ড, মাত্র 5 সেকেন্ডের ডিসিশন নেয় যে আমি এই ভিডিওটা দেখবো কি দেখবো না, এটা আমার জন্য রিলেভেন্ট কিনা, সে 5 সেকেন্ডের ভিতরে সে কিন্তু সুতরাং তার স্পিড বেড়েছে। এখন ওই কথা বলেছেন যে আসলে বাস্তবে যে খেলার মাঠের কথা আমাদের ঢাকা কেন্দ্রিক বা বড় বড় শহর কেন্দ্রিক, এখন আরবানাইজেশন, এটা তো একটা, এখন আমাদের দেশে জনসংখ্যা যেভাবে বাড়ছে, তো আরবানাইজেশন তো ওই জনসংখ্যা বৃদ্ধির একটা অংশ, ফল। এখন এত মানুষের জন্য এত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, এত মানে অনেক মাঠঘাট, এত জায়গারও তো সমস্যা আছে। একদমই। সেই জায়গাগুলো সবকিছু মিলে, তবে এখান থেকে বেরিয়ে গেলে আমাদের জন্য ভয়াবহ অবস্থা তৈরি হবে। আমাদেরকে যে শিকড়টাকে আমাকে ধরে রাখতেই হবে। সেই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও কোনো রকম কোনো ভূমিকা নেওয়া উচিত বলে মনে করেন কিনা, বা তাদের আরো কোন কোন জায়গায় আসলে গুরুত্ব আরোপ করা উচিত? শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবশ্যই গুরুত্ব আরোপ করা উচিত। আপনি দেখেন এখন যেমন আমাদের বাংলাদেশের মানুষের একটা বড় ঐতিহ্যের জায়গা আমাদের পারিবারিক বন্ডেজ, এটা আমাদের মানে একটা অহংকার করার মতো জায়গা সারা পৃথিবীতে, কিন্তু এখন সেটাকে নড়েবড়ে হয়ে যাচ্ছে। তো এখন পৃথিবীতে যারা অনেক ডেভেলপড নেশনস, যারা উন্নত জাতি, তাদের কিন্তু এই জায়গাটাকে এসে সোশিওলজিতে বলা হয় সিঙ্গেল ফ্যামিলি, এখন বলা হয় নিউক্লিয়ার ফ্যামিলি। ফ্যামিলি ভাঙতে ভাঙতে এখন সিঙ্গেল ফ্যামিলি মানে একজনই একটা ফ্যামিলি, ওই জায়গাটা তারা চলে গেছে। এখন এটার ভালো মন্দের দিক অনেক বিষয় আছে। আমাদের যৌথ পরিবার ভেঙে গেছে। তো এখন তারা কিন্তু ওই যে পরিবার দিবস পালন করে, ক্রিসমাস ডেতে তাদের সাথে বাবার সাথে সন্তানের দেখা হয়, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় আমরা তো সেটা অবশ্যই চাই না যে এখানে আমাদের বাপ মা যারা বৃদ্ধ হবেন তারা ওই যে বৃদ্ধাশ্রমে থাকবেন আর সন্তান তার মতো কাজে থাকবে। এটা আমাদের জন্য অন্তত এই জাতি আমরা এক্সপেক্ট করি না, এই প্রত্যাশাটা রাখি না। তবে আমরা আশা করছি যে স্কুল প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই জায়গাটাতে তারা কাজ করছেন। এখন কিন্তু আমাদের প্রতিষ্ঠানের প্রত্যেকটা কারিকুলামের ভিতরে এই পরিবার ও পারিবারিক জীবন, এটা একটা কিন্তু আলাদা একটা সাবজেক্টই আছে, পরিবার ও পারিবারিক জীবন, তার সুফল, এটা ভেঙে যাওয়ার কুফল, এগুলোকে এখন ইনকর্পোরেট করা হচ্ছে। ইন ফিউচারে আরো বেশি হয়তো করা হবে, প্রতি ক্লাসেই প্রতি বিষয়ের মধ্যে এই বিষয়গুলো আলোচনা হচ্ছে। তবে প্র্যাকটিক্যালি আমাদের যে, আমি বলবো যে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও যে অপ্রাতিষ্ঠানিক যে যোগাযোগ ব্যবস্থা, যেমন ফর এক্সাম্পল সিনেমা, নাটক, ড্রামা যেগুলো হচ্ছে, এগুলোতে এই বিষয়গুলো আরো বেশি তুলে ধরতে হবে, যাতে এই বিষয়গুলোতে আরো সচেতনতা বাড়ে, প্রজন্ম যাতে আরো বেশি বেশি করে এই জায়গাটিতে কাজ করতে পারে এবং তারা ধরে রাখতে পারে
জি, একদমই। এই ক্ষেত্রে যদি আমরা এখন দেখি যে নতুন প্রজন্ম কিন্তু অদম্য স্পৃহা নিয়ে বড় হচ্ছে এবং সেখানে অনেক জায়গা থেকেই তাদের অনেক পজিটিভ ফ্যাক্টরগুলো আছে। কিন্তু কিছু, কিছু জায়গায় আমরা দেখতে পাই যে মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করলে অনেকটুকুই হতাশা, বিষণ্ণতা কিন্তু এখন নতুন প্রজন্মকে অনেক আর্লি স্টেজেই কিন্তু গ্রাস করে নিচ্ছে। তো এই যে একটা জেনারেশন চেঞ্জের যে বিষয় এবং প্রযুক্তিরও কিন্তু একটা বড় প্রভাব এখানে আছে। যেহেতু আসলে অনেক বেশি ডিভাইসের আনাগোনা, অনেক কিছুতেই তাদের ডিস্ট্রাকশন আছে। তো এই বিষয়টাকে পরিবারও কিভাবে হ্যান্ডেল করতে পারে বলে আপনার মনে হয়? এখানে খুবই ডিভাইসকে দোষ দেই না, দেওয়া উচিত নয়। যেমন আমি কি ডিভাইসকে কিভাবে ইউজ করব, করছি ব্যবহার সেটাকে। করব, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি সকালে উঠে রবীন্দ্রসঙ্গীত শুনি। এটা যদি শুনতে আমার ভালো লাগে, তাহলে তো ডিভাইস আমাকে রবীন্দ্রসঙ্গীতই শোনাবে। আর যদি আমি পপ সঙ্গীত শুনতে চাই, তাহলে পপ আমাকে মানে সে তার কাজ কি ডেলিভারি দেওয়া। এখন কোনটা শুনবো এবং কোনটা আমাকে সারাদিন ভালো রাখবে, কোন কাজটা করব কোনটা করব না, সেই শিক্ষাটার জন্য তো অবশ্যই পরিবারের বিশাল ভূমিকা রয়েছে। কিন্তু আমাদের যে এই প্রজন্ম, তারা তাদের স্পিড, তাদের গতিতেই তারা আগাবে, তাদেরকে থামানো যাবে না। থামানো যাবে না। কিন্তু তাদেরকে শুধু যদি গতিটা আমি চেঞ্জ করে দিতে পারি, যে তুমি ভালোর পথে হাঁটো, সঠিক দিক নির্দেশনার সঠিক জায়গাটা। সময়টা সঠিক জায়গাটায় হাঁটো, তাহলে কিন্তু এই প্রজন্ম দিয়ে খুব আশাবাদী যে তারা অবশ্যই নতুন কিছু করবে, যাতে যেখানে আমরা বাংলাদেশের যে প্রত্যাশার জায়গাটা বাংলাদেশ পৌঁছে দেবে তারা, এটা আমরা প্রত্যাশা করি। সুতরাং ওই স্কুল থেকে টিচারদেরও উচিত যে তাদেরকে সঠিক পথটা দেখানো। আমাদের পরিবারের যারা সিনিয়র সদস্য আছেন যারা, তারাও তাদের জুনিয়রদেরকে, সেই বড় ভাই হতে পারে, মা বাবা বা যেই হোক, সেক্ষেত্রে এই বিষয়টা তাকে বোঝাতে হবে। যেমন আমাদের মাতৃভাষা, তো আজকে অনেকেই মাতৃভাষাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারছে না। এই যে সমস্যা, এখন তো আমাদের ইংরেজির দিকে আমরা ঝুঁকছি। ইংরেজি অবশ্যই দরকার, কারণ এটা টেকনোলজির ভাষা। কিন্তু তাই বলে মাতৃভাষাকে তো অবজ্ঞা করা চলবে না। মাতৃভাষাকে ইংরেজি শিখলেই যে মাতৃভাষাকে বিসর্জন দিতে হবে তা তো নয়, বরঞ্চ ইংরেজির পাশাপাশি মাতৃভাষাকেও ডেভেলপ করার সুযোগ আছে। এই বিষয়টাই তাদেরকে, এই দুইটা বিষয় থেকে, যেহেতু তার স্পিড বেশি, সে দুইটা নেওয়ার মতো ক্যাপাসিটি তার আছে, তাকে দুইটাই নিতে হবে। তাহলেই তো আমাদের প্রত্যাশার জায়গাটা আমরা বুঝতে এবং পারবো। এটার একটা সুন্দর ব্যালেন্স হয়। আমরা এই বিষয়ে আরো কথা বলবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনিবুনন। বিরতির পর আমরা গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আরো আলোচনা করব। আরটিভির সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় প্রাতিষ্ঠানিক শিক্ষা ও বাংলাদেশের সংস্কৃতি। আমাদের সাথে আছেন মোহাম্মদ আব্দুল কুদ্দুস। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, সেখানে একটু যদি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে যদি বলেন যে আপনার যে সাহিত্য সংস্কৃতির সাথে চর্চা, এই বিষয়টা কবে থেকে শুরু হয়েছিল। এবং আমরা সাধারণত এখন গার্ডিয়ানরা অনেকটা বেশি মনে করে থাকি যে এগুলো মনে হয় সময় নষ্ট, যে পড়াশোনা বাদ দিয়ে এই সাহিত্য সংস্কৃতির চর্চা আসলে কোনো রকম কোনো কিছু বেনিফিট দিবে না। কিন্তু আপনার ক্ষেত্রে আপনার পারিবারিক সাপোর্টটাও আসলে কেমন ছিল যদি একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ কথাটা বলার জন্য। যে আমরা যখন কলেজ পড়াশোনা করেছি বা ওই লেভেলে, তখন কিন্তু বা স্কুল লেভেলে এই 21শে ফেব্রুয়ারিতে আমরা দেয়ালিকা প্রকাশ করতাম। হ্যাঁ, আমি দেয়াল পত্রিকা আমার দেয়াল অনেক বেশি পড়তাম এবং ছিল। সেখানে একটা লেখা প্রকাশ পাওয়া মানে হচ্ছে যেন বড় কিছু করে ফেলা জীবনে। একদমই। এই যে জায়গাটা ছিল, এই জায়গাটাও হয়তো এখন একটু বোধহয় কমে আসছে। তো আমার ব্যক্তিগত জীবনে লেখালেখির কিন্তু ওই সূচনাটা কিন্তু ওই দেয়ালিকা ধরেই হয়েছে। তো মানে আমার মনে আছে খুব করে যে কলেজে যখন আমার প্রথম লেখাটা প্রকাশ পেয়েছিল একটা ইংরেজি কবিতা লেখা। আচ্ছা। তো আমি নিজেও মানে আমি হয়তো বাংলা লিখতে পারি না, তবে কেন জানি আমি ইংলিশ কবিতা লিখে ফেললাম। তো ওখান থেকে সবাই বলল যে না, তুমি তো খুব ভালো করছো। আর আমার লেখালেখি, হাতের লেখাগুলো সুন্দর ছিল বিধায় ওই সময় আমাকে পুরো দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি এটাকে লিখবা, সবগুলো লেখা কালেকশন করার পরে বাছাইকৃত লেখাগুলো তুমি লিখবা। তো আমি লিখেছি। তো আমার মনে হয়েছে যে আমি বড় কিছু করে ফেলছি। তো এখানে আমার সহকর্মী, আমার সহপাঠী যারা, তারা আমাকে খুব যথেষ্ট এনকারেজ করেছে, অনুপ্রেরণা দিয়েছে। এবং আমার সিনিয়র ভাই যারা আছেন, তারাও বলতো না তুমি তো সুন্দর লেখো, তোমার লেখা, হাতের লেখাটা কার, এই যে তমুকের লেখা, এটা যখন আমার কানে আসতো তখনই মনে হতো যে না, আমি পারবো, আমি লেখালেখি করতে। এমনি করেই মূলত লেখালেখি।
তো তার ওইরকম খুব বেশি যে বই প্রকাশ করব বা একেবারেই মানে একটু আরো অ্যাডভান্স হব ওইরকম চিন্তা ছিল না। মাঝখান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়েছি, তখন আবার এই লেখালেখি থেমে গেছে। তখন এই ম্যাথমেটিক্যাল ডেরিভেশন এই মানে একটা বাস্তবধর্মী সাবজেক্টের সাথে কয়েক বছর কাটানোর পরে তারপরে আবার চাকরিতে জয়েন করলাম। করার পরে মূলত পড়াশোনার জন্য জাপান গিয়েছি। ওখানে গিয়ে আবার যখন মাতৃভূমি থেকে অনেক দূরে, তখন মাতৃভূমি, মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কথা মনে পড়লো। আবার তখনই আবার লেখালেখা ফিরে আসলাম, আবার তখন লেখা শুরু করলাম। এমনি করে এরপরে আর থামিনি। সাপোর্ট পেয়েছি সর্বমহলেই, যেমন আমি বলবো পারিবারিকভাবেই সাপোর্ট পেয়েছি, কোনো বাধা আসেনি যে এটা লেখালেখি না করার জন্য এরকম। এখন যারা আমাদের কলিগরা আছে, বিশেষ করে কর্মস্থলে যারা আছে সিনিয়র জুনিয়র, তারা দেখলে এই কবি স্যারে, আমি তো এটা বলা দরকার নেই, কিন্তু তারপরে যে আমাকে হয়তো নামে জানেন না, স্যার আপনি লেখালেখি করেন না, এই যে ব্যাপারটা, এটা খুব ভালো লাগে। একদমই তাই। খুব সুন্দর আপনার যে একটা পরিবার থেকে এবং আশেপাশের মানুষের থেকেও সাপোর্টের জায়গাটাও অনেক বেশি ছিল। এবং আমরা যদি একটু দেখি, এখন আবার অনেকেই কিন্তু স্বাভাবিকভাবেই বলছেন যে আমাদের কারিকুলাম যেই এখন শিক্ষা প্রতিষ্ঠানের বা বিষয়গুলো অনেকটুকুই কিন্তু আলাদা, এবং বাহিরের কথা চিন্তা করতে গেলে আমাদের এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা কারিগরি শিক্ষার বিষয়গুলোর সাথেও কিন্তু সংযোগ অনেকটুকু কম। সেই বিষয়টাও আসলে কিভাবে দেখছেন? বা এখানে কারিগরি শিক্ষা আমাদের জন্য যেতেই হবে, কারণ এখন এটা নিয়ে আমাদের যারা পলিসি মেকার আছেন স্যাররা কথা বলছেন যে এখন যেভাবে অনার্স বিভিন্ন বিষয়ের উপর অনার্স মাস্টার্স করে বের হচ্ছে, তাদের মানে এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান নেই। তো এখন এরা লক্ষ লক্ষ শিক্ষিত বেকার রেখে এই দেশকে তো এগিয়ে নেওয়া যাবে না, তাকে কাজ দিতে হবে। তো কাজ দেওয়ার জন্য তাকে এমন একটা কাজ থেকে শিখাতে হবে ছাত্র জীবনে, যাতে সেই কাজটা সে সেল করতে পারে, অর্থাৎ সেই কাজটা সে বিক্রি করতে পারে, এমন কিছু তো শিখাতে হবে। তো সেটা নতুন করে চিন্তা হচ্ছে, হয়তো কারিকুলামেও চেঞ্জ আসবে। আর যে ব্যাপারটা হলো, ওই যে কথাটা বললাম যে আমরা যেটা নিয়ে কনসার্ন, যে আমরা আসলে আমাদের প্রজন্ম কোথায় যাচ্ছে। এখন প্রজন্ম কিন্তু যেথায় যাক, সে ধাক্কা খেয়ে একটা জায়গায় কিন্তু আবার সে শিকড়ে ফিরে আসবে। তাকে এই বাংলা ভাষা, বাংলাদেশ, মা, মাতৃভূমির প্রতি সে কিন্তু একটা সময় ফিরে আসবেই। এর প্রয়োজনে কিন্তু সে দাঁড়িয়ে যাবেই। সুতরাং অতটা আশাহত হওয়ার কিছু নেই যে প্রজন্ম এখনো বই কেনে না, বই পড়ে না, তা কিন্তু নয়। আপনি দেখেন আমাদের 21শে বই মেলা হচ্ছে, এখানে তো কোটি টাকার বই সেল হচ্ছে। তাই এই যে মনে করেন 10 কোটি 20 কোটি টাকার বই সেল হচ্ছে, কারা নিচ্ছে? বই তো কিনছে। একদম যদি না কিনতো তাহলে এত বই কেন মানে প্রতি বছর প্রকাশ পায়? আরেকটু যদি জানতে চাই যে এখন আবার অনেকেই বলছেন যে স্বাভাবিকভাবে নিজের স্কিল ডেভেলপ বা আরো অনেক ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের পাশাপাশি এখন রাজনৈতিক সচেতনতা আমরা অনেক দেখতে পাই বর্তমান প্রজন্মের মাঝে। এটা একই সাথে গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে তাদের মেধা বিকাশের জায়গা থেকেও কি কোনো জায়গায় নেগেটিভ ফ্যাক্টর বলে মনে হয় কিনা, বা কোন রকম প্রভাব পড়ছে কিনা? রাজনীতি আমাদের এই উপমহাদেশে সবাই রাজনীতি প্রবণ, এটা এখানের মানুষের রক্তে মাংসের সাথে লেখা। আমরা খুব রাজনীতি সচেতন। আপনাকে একটা গল্প বলি। আমি জাপানে পড়াশোনার সময় আমার পাশে ডেস্কে, ওখানে ডেস্কে বসে পড়তে হয়, আমার পাশের ছেলেটা ছিল জাপানিজ। তো ওরে বললাম যে তোমাদের সম্রাটের নাম কি? তো সে বলতে পারলো না। সে বললো আমি তো জানি না, তো আমার ওয়াইফ খুব ভালো জানে, আমি ওর কাছে জিজ্ঞেস করে কালকে তোমাকে জানাবো। তো আমার পাশে আরেক যে ছিল, সে আমাকে বলতেছে তুমি শুধু শুধু ওকে ঘাটাও কেন, ও বলতে পারবে না। আমি বলছি না, ওদের সম্রাটের নাম বলতে পারবে না, এটা হলো। পরের দিন যথারীতি এসে বললো যে বন্ধু, আমার ওয়াইফ ওই বিষয়টা জানে না, আমাদের সম্রাটের নাম কি। তো সে কিন্তু মাস্টার্স লেভেলের ছাত্র, এবং সে একটা জব করছে, ওখান থেকে সে প্রফেশনাল পড়াশোনা করতে আসছে। কিন্তু তাদের দেশে এটা খুব বেশি প্রয়োজন নেই যে তারা এই করবে। একদিন আমরা ট্রেনে যাচ্ছিলাম, তো ট্রেনের স্টেশনে একটা লোক দাঁড়িয়ে খুব কান্নাকাটি করছে। তার এখানে বুকের সাথে বড় সাইনবোর্ড জাপানিজ ভাষায় লেখা। তো আমি জানতে না পারে আমাদের যে কেয়ারটেকার আতারি সানকে বললাম যে এটা কি করতেছে। বলছে উনি নির্বাচনে এমপি প্রার্থী, এই জন্য উনি ক্যাম্পেইন করতেছে, ওনার সামনে কোনো লোক নেই, উনি একাই কথা বলতেছে, ওনার পিছনের অতীত বলতে জন্য ক্ষমা প্রার্থনা করছে। এখন ওইটা আর এটা আমাদের দেশটা আপনি খুব সহজেই বোঝা যায়। তো প্রজন্মকে তো আর আপনি অন্যদিকে ঘুরাতে পারবেন না, সময় লাগবে।
আমরা অনেকটুকু শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমরা এটা বিশ্বাস করি যে রাজনৈতিক সচেতনতা একই সাথে প্রয়োজন, তবে সেটা নিজস্ব জায়গা থেকেও একটা বাউন্ডারি সেট আপ করে অনেকটুকু আসলে আগানো দরকার। যেহেতু একেবারে শেষ পর্যায়ে চলেছে, সর্বশেষ একটা প্রশ্ন রাখতে চাই যে মানসিক স্বাস্থ্য এই বিষয়টা নিয়ে আসলে আমরা অনেকটুকু এখন কথা হচ্ছে, যেটা আগে এতটা বেশি কথা হতো না, এবং নতুন প্রজন্মের মানসিক স্বাস্থ্যের জায়গাটুকু আসলে এবং তাদের বিকাশের জায়গা থেকে আসলে কাজ করার অনেক সুযোগ আছে। এই বিষয়ে পারিবারিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা থেকে এবং ব্যক্তিগত রাষ্ট্রীয় জায়গা থেকেও আসলে কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করেন? হ্যাঁ, অবশ্যই নিতে হবে। আমরা যদি পারিবারিক লাইফে থাকি, আপনি দেখবেন যে যারা পরিবারকে বেশি সময় দেয় সে ডিভাইসে কম সময় ব্যবহার করে। এটা কিন্তু তার মেন্টালি সুস্থ থাকার একটা বড় পথ। সেটা হোক সে মা বাবার সাথে থাকুক, ওয়াইফের সাথে বা ছেলে মেয়েদের সাথে থাকুক। আবার সবসময় কিন্তু দেখুন একটা বয়সে কিন্তু ছেলে মেয়ের চেয়ে বেশি হয়তো নাতি, সে নাতি থাকলে সে এটাকে বলা হয় সোশ্যাল অ্যাসেট। এই যে সামাজিক সম্পদ, এই সম্পদকে কিন্তু হারানো যাবে না। একজনের সাথে আমার বন্ধুত্ব আছে, তার সাথে আমি বসে ফুচকা খাচ্ছি, চা খাচ্ছি, এটা কিন্তু সোশ্যাল অ্যাসেট। এখন এই সামাজিক সম্পদ যদি আমাদের হারিয়ে যায় তাহলে কিন্তু আমরা একাকী হয়ে যাব। আর একাকিত্ব মানেই হচ্ছে যে আমাকে কিন্তু মেন্টাল ডিপ্রেশনে নিয়ে যেতে পারে। এজন্য আমাদের সামাজিক জীবনকে সহজ রাখতে হবে। সেটা পরিবার থেকে আসতে হবে, সেটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসতে হবে, সেটা আমাদের যে আমরা বলি যে ইনফর্মাল যে সোশ্যাল বন্ডিংস আছে, যে বন্ধু বান্ধব, সামাজিক যে সম্পর্ক, সামাজিক যে প্রতিষ্ঠান, এর সাথে আমাদের সবাইকে এঙ্গেজ থাকতে হবে। আমরা যদি সামাজিক কাজে এঙ্গেজ থাকি তাহলে এই সব বাহিরের নানা বিষয়, এমনকি মাদক, এখান থেকেও কিন্তু আমি সেফ থাকবো, ভালো থাকবো, আমার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, আমি দেশের জন্য, সমাজের জন্য কাজ করতে পারবো। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য, এবং আশা করছি দর্শকরা অনেক বেশি উপকৃত হয়েছেন আজকের অনুষ্ঠান থেকে। খুব ভালো থাকবেন। দর্শক, আমাদের সার্বিকভাবে ভালো থাকতে হলে প্রকৃতির কাছে ফিরতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে। বাবা দাদার আমলে ফিরে সেভাবেই যদি আমাদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি অন্যান্য শিক্ষার সঠিক ব্যবস্থা আমরা করতে পারি, তাহলে আমাদের দেশ পাবে সুনাগরিক, সমাজের অবক্ষয় দূর হবে শতভাগ। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মা বাবাকে সন্তানের আদব শিক্ষা, পারিবারিক শিক্ষা, মানবতা, মূল্যবোধের চর্চা, ভালো মন্দর পার্থক্য শেখাতে হবে। দেশের কৃষ্টি, কালচার তথা সাহিত্য সংস্কৃতির সাথে সমন্বয় ঘটাতে হবে, তবেই বদলে যাবে আমাদের সমাজের বাস্তব চিত্র। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনিবুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।